আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আর্জেন্টিনার সমর্থকদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আরেকবার। আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ 2026-এর ফাইনাল শেষ হওয়ার 4 দিন পূর্ণ হবে। আশা করি সমর্থক হিসাবে যে দুঃখ, হতাশা এবং কিছু টু সাম এক্সটেন্ট লজ্জাও আহ, আমরা কাটিয়ে উঠেছি। এটা কাটিয়ে উঠতেই হবে। সব লাইফ গোজ অন। অবশ্যই ফাইনালের যে পারফরমেন্স ছিল আর্জেন্টিনার, আহ, সেটার কারণে হতাশা এবং দুঃখ কোনোটাই আসলে মানে স্বল্পস্থায়ী হওয়ার মতো না। পুরো টুর্নামেন্ট, পুরো সবার আহ, মন জয় করে ফাইনালটা আসলেই হতাশ করতে হয়েছে। আহ, এই আমার থাম্বনেইলটা আসলে টিটস অ্যান্ড বিটস বললেও এটা বেসিক্যালি সেরকম টিটস অ্যান্ড বিটস না, জাস্ট এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু কথা বলার আগে আর্জেন্টিনা সমর্থকদের একটু কেয়ার করার জন্য একটু কিছু চেষ্টা করব, সেই রিলেটেড কিছু কথা বলবো। দেখেন, আর্জেন্টিনার সমর্থক হিসাবে একটা বিশেষ দলের সাপোর্টারদের কাছ থেকে এইসব গঞ্জনা বঞ্জনা আমরা অনেকদিন ধরে শুনছি। আর্জেন্টিনাকে হাত দিয়ে গোল দেয়, অথবা হাত দিয়ে গোলের 4 মিনিট পরে যে গোলটা সেঞ্চুরি হয়েছিল সেটা তারা দেখে না। 1990 সালে কিভাবে আর্জেন্টিনার কাছ থেকে ওয়ার্ল্ড কাপটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, কিভাবে ফাইনালটা ছিনিয়ে নিয়েছিল, সেটা কেউ দেখে না। আহ, তারা দেখে না ব্রাজিলের একজন প্লেয়ার হাঁটুতে বল লাগলে পুরো মুখ ঢেকে পড়ে একটা টার্কির একটা প্লেয়ারকে লাল কার্ড দেখানো। 2002 ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের ওপেনিং ম্যাচের কথা বলছি। ওরা হাইলাইটস দেখে দেখে নিয়ে, রিপ্লেটা দেখে নিয়ে ইউটিউব থেকে, সেগুলা তারা দেখবে না। এ ধরনের অনেক কুরুচিপূর্ণ মন্তব্যই তারা করে। নিজেদের দল সেই 2002-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, এরপর থেকে এখন কোনো পর্যন্ত কোনো ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে উঠেছে মাত্র একবার। সেই একবারও নিজেদের দেশে সেই সেমিফাইনালের যে অভিজ্ঞতা হয়েছিল, ওই অভিজ্ঞতার পরে তারাই নিশ্চয়ই মনে মনে বলেছিল সেমিফাইনালে না উঠলেই হয়তো ভালো হতো। যাই হোক, তাদের কথা বাদ দিলাম। আর্জেন্টিনার বিরুদ্ধে সবসময় এই ধরনের ক্যাম্পেইন হয়েছে, এবং এইবার ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজিংলি একটা কনসার্টেড এফোর্ট হয়েছে। কিছু আর্জেন্টিনার এগেইনস্টে হেটফুল নেগেটিভ ক্রিয়েশনের বিষয়ে আপনারা এগুলো দেখেছেন। তো এইসব গায়ে মেখে আসলে লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে। 4 বছর পরে মেসিবিহীন আর্জেন্টিনা, 6টা ওয়ার্ল্ড কাপ পরে মেসিবিহীন আর্জেন্টিনা হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবে। যদিও এখন পর্যন্ত মেসির কাছ থেকে কোনো রকম রিটায়ারমেন্ট রিলেটেড কোনো ডিক্লারেশন আসেনি, তবে এটা ধরে নেওয়াই যায় এটা ছিল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। এটা আসলে খুব মানে ব্রেন স্টর্মিং এর মতো কোনো বিষয় না। মেসি যেভাবে কেঁদেছেন ওয়ার্ল্ড কাপটা হারের পরে, এটা আসলে মেসির জন্য দুঃখই লেগেছে। এটা খুবই স্বাভাবিক। এভাবে হয়তো তিনি ওয়ার্ল্ড কাপটা শেষ হোক সেটা চাননি। হ্যাঁ, জয় পেতেই হতো এমন কোনো কথা না, তবে দলের পারফরমেন্সে এই হতাশাটা তো থাকবেই। যাই হোক, এখন খেলায় আসি। আহ, দেখেন, বিশ্বকাপ খেলে 48টা দল, ফাইনালে ওঠে কিন্তু 2টা দল। সো এই রানার্স আপ হওয়াটা তো আসলে এটাও একটা সেলিব্রেট করার মতো বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং 4টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টা ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। 18টা মিস গেছে, 14, 22, 26। এটা কয়টা দল করে দেখাতে পারে সেটা দেখা। ব্রাজিল করে দেখিয়েছে পরপর 3টা ফাইনাল, অবশ্যই বাহবা দিতেই হবে সেটার জন্য। যাই হোক, কিন্তু এরপর থেকে তো ব্রাজিল, যেটা বললাম, একবার মাত্র সেমিফাইনালে উঠেছে। সেই হিসাবে আর্জেন্টিনার অবশ্যই গর্ব করার মতো বিষয় এটা। লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টা ফাইনাল খেলা। যাই হোক, নেক্সট কয়টা ওয়ার্ল্ড কাপে হয়তো আর্জেন্টিনাকে সেভাবে আমরা পাবো না। মেসিবিহীন ওয়ার্ল্ড কাপে এই দলটা একটা ট্রানজিশনে আবার যাবে। দেখা যাক 4 বছর পরে কি হয়, সেটা অনেক লম্বা সময় পরে।
যাই হোক, 4 বছরের মধ্যে বিশ্বকাপ দেখতে পারবো না, এই বিশ্বকাপটাকে আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আর্জেন্টিনার কারণেই আমরা মনে রাখবো। আহ, মাঠের খেলায় দেখেন, আর্জেন্টিনা ফাইনালটা হেরেছে কার কাছে? স্পেনের কাছে। স্পেন এর আগে 2010 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এবারের স্পেনের পারফরমেন্স বোঝার জন্য 2010 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা যদি আপনারা বুঝেন, গ্রাফটা, তাদের টাইম লাইনটা, তাহলে বুঝতে সহজ হবে। যাদের মনে আছে তাদের তো মনেই আছে। 2010 ওয়ার্ল্ড কাপে স্পেন অন্যতম ফেভারিট হিসেবে এসেছিল। টপ ফেভারিট সেখানে ছিল ব্রাজিল আর স্পেন। এবার ছিল ফ্রান্স আর স্পেন, খুবই স্বাভাবিক। সেবার প্রথম ম্যাচেই স্পেন, এবার আরেকটা মিল দুই জায়গাতেই, সেটা হলো ইউরো চ্যাম্পিয়ন হিসাবে এসেছে তারা, রেইনিং ইউরো চ্যাম্পিয়ন। সেবার ফার্স্ট ম্যাচে তারা সুইজারল্যান্ডের কাছে হেরে গেল, সাথে সাথেই ওভারহাইট হিসাবে তাদের আখ্যা দিয়ে দিল। এবার কেপ ভার্দের সাথে তারা 0-0 ড্র করলো। কেপ ভার্দে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে আসা একটি দল আফ্রিকার, তাদের সাথে 0-0 ড্র করলো। এই সেই ওভারহাইট হিসাবে, ওভার রেটেড এরকম ট্যাগ পড়ে গেল। এরপরে 2010-এও যা, এবারও তাই। ধীরে ধীরে তারা এগোলো, তাদের পারফরমেন্স বেটার হলো, কিন্তু খুব একটা তাদের খেলা ওইভাবে সেভাবে লক্ষ্য করা হয়নি। তারা কিন্তু আস্তে আস্তে তাদের পারফরমেন্সটা ইমপ্রুভ করে গেল। এবারও তাই। এবার সৌদি আরব পরের ম্যাচেই তারা সৌদি আরবকে 4-0 গোলে হারালো, এবং লাস্ট ম্যাচে উরুগুয়ের সাথে সেটাও আনকনভিন্সিং ছিল, বাট তারা নকআউট স্টেজ কনফার্ম করে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই করে। নকআউট স্টেজেও প্রথম প্রথম দুইটা ম্যাচ বেসিক্যালি, তখন তো নকআউট 4টা বেঁচে ছিল। তারা কোয়ার্টার ফাইনাল 2010-এ রাউন্ড অফ 16-এ পর্তুগাল, এবং কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে তারা 1-0 গোলে হারিয়েছিল। এবং তাদের দুটো ম্যাচেই গোলগুলো এসেছিল লেট। কোয়ার্টার ফাইনালে ক্যাসিয়াসকে একটা পেনাল্টিও সেভ করতে হয়েছিল। যাই হোক, তাদের এই উত্তরণে তাদের সেরকম ডমিনেশন চোখে পড়েনি। দেখা গেছে তারা একটু হার্ড ওয়ার্ক করেই জিতছে। এবারও যেটা হয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম ওদের সাথে এভাবে করে তারা সেমিফাইনালে উঠলো। সেমিফাইনালে সেবার তারা খেললো জার্মানির সাথে, এবার খেললো ফ্রান্সের সাথে। দু ম্যাচই একইভাবে তারা এবার জিতেছে 2-0, সেবার জিতেছিল হয়তো 1-0। আটার ডমিনেশন, তারা সেমিফাইনাল থেকে অ্যাবসলিউট ডমিনেশন করে তারা ম্যাচ জিতে, এবং ফাইনালে গিয়েও তাই। ফাইনালে সেবারও 1-0-তে নেদারল্যান্ডসকে হারিয়েছিল, এবারও 1-0-তে নেদারল্যান্ডসকে হারিয়েছিল, আর্জেন্টিনাকে হারালো। এবং দুবারই এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে উইনিং গোলটা এসেছে। সেবার এসেছে আরও লেট, 117 মিনিটে, এবার এসেছে 106 মিনিটে। কিন্তু অ্যাবসলিউট ডমিনেশন। এবার আর্জেন্টিনা একটু বেশি খারাপ হয়েছে, 90 মিনিটের মধ্যে তারা কোনো শটই নিতে পারেনি। সেবার নেদারল্যান্ডের হয়তো সেরকম ছিল না, বাট অ্যাবসলিউট ডমিনেশন। স্ট্যাটস দেখলে আকাশ আর পাতাল। দুটো ম্যাচে আসলে 1-0 স্কোর লাইন স্পেনের ডমিনেশনকে ক্লিয়ারলি আন্ডারমাইন করে। এই টিমের এগেনস্টে আর্জেন্টিনা হেরেছে। তারা এবার রাউন্ড অফ 32-তে খেলেছিল তারা অস্ট্রিয়ার সাথে তারা ডমিনেট করে জিতেছে 3-0। কিন্তু রাউন্ড অফ 16-এ পর্তুগালকে একদম পিছনে ঠেলে দিয়েছে, বাধ্য করেছে তারা। বেলজিয়ামকে তারা কোয়ার্টার ফাইনালে বাধ্য করেছে। ফ্রান্সকেও তারা লো ব্লকে যেতে বাধ্য করেছে। ফ্রান্সের স্ট্রং ফরওয়ার্ড লাইন ছিল বিধায় তারা শেষের দিকে কিছু অ্যাটাক তারা করতে পেরেছে, যেটা ফ্রান্সকে বাহবা দিতেই হবে। আর্জেন্টিনার সেদিন ট্যাকটিস সম্বন্ধে অনেক প্রশ্নই উঠেছে, কিন্তু আমি বলবো তারা লিওনেল স্কালোনির হাতে যে রিসোর্স ছিলেন, লিওনেল স্কালোনি আমার মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন যে এই রিসোর্স দিয়ে স্পেনকে আটকানো মানে মতো রিসোর্স তাদের হাতে ছিল না। সেক্ষেত্রে আমি বলবো তিনি আসলে সঠিক স্ট্র্যাটেজি হয়তো নিয়েছিলেন, সেটা এক্সিকিউট অলমোস্ট করেই ফেলেছিলেন থ্যাঙ্কস টু এমিলিয়ানো মার্তিনেজ।
সেটা 11টা সেভ, এটা ইট টক্স অ্যাবাউট ইট সেলফ কেমন ডোমিনেশন ছিল। বাট হয়তো স্কালোনি এই রিসোর্স দিয়ে সেরকমই ট্রাই করেছেন। উনি লো ব্লক ডিফেন্ড করে টাই ব্রেকার কোনোভাবে টাই ব্রেক পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি খেলা দেখে আমার কাছে প্রত্যেকবারই মনে হচ্ছে স্পেনে মনে হয় 14-15 জন খেলছেন, আর্জেন্টিনা কোনো রকম স্পেস বের করে কোথাও আগাতে পারেনি না তাদের ডিফেন্সে। ফরওয়ার্ড লাইনে তো গেছেই 2-1 বার, কিন্তু কোনো রকম জায়গা বের করতে পারেনি। অ্যান্ড রড্রি ওয়াজ অ্যাবসলিউট মনস্টার। সেই স্পেনের কাছে হারার জন্য আসলে এত লজ্জার কিছু নেই। ট্যাকটিক্স হয়তো ঠিক ছিল না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আসলে ম্যাচের পরে পারাদেস এবং কোচিং স্টাফেরও কয়েকজন সদস্য আয়ালা তারা যেটা করেছে আসলে এটা সম্ভবত ফ্রাস্ট্রেশন থেকেই করেছে, এবং হয়তো কিছু দিনের মধ্যেই তারা হয়তো এর জন্য দুঃখ প্রকাশ করবেন। এই ফ্রাস্ট্রেশনটা ড্র করে 2010 ফাইনালেও নাইজেল ডি ইয়ং এর একটা ফ্লাইং কিকের কথা আপনারা হয়তো মনে রাখবেন, মনে থাকতে পারে। সেটা আসলে এইরকম ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের বিহেভ আসে প্লেয়ারদের। এটা 1990 সালে আর্জেন্টিনার এগেইনস্টে দুটো লাল কার্ড দেখানো হয়েছিল। সেই ফাইনালের পর থেকে আসলে ফাইনালে লাল কার্ড দেখানোর বিষয়ে রেফারিরা একটু সতর্কই থাকেন। সেই হিসাবে নাইজেল ডি ইয়ংকে কিন্তু সে তখন রেফারি লাল কার্ড দেখাননি, কিন্তু পরবর্তীতে এই ফ্রাস্ট্রেশনটা চলে আসছিল বিদায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাইটিঙ্গাকে লাল কার্ড দেখিয়েছিলেন। এবারও আর্জেন্টিনা যেভাবে খেলছিল প্রথম থেকে ফিজিক্যাল ফুটবল, এই ফিজিক্যাল ফুটবলের কথা বলি যেটা দিয়ে ইংল্যান্ডকে তারা বধ করেছিল, ইংল্যান্ডকে তারা ট্র্যাপে ফেলেছিল। ইংল্যান্ডের এগেইনস্টে তারা যখন ফিজিক্যাল ফুটবল শুরু করলো তখনই আসলে টমাস টুখেলকে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল, তোমাদের প্ল্যান মোতাবেক আমরা খেলতে দিব না। যার কারণে ইংল্যান্ডকেও তাদের ট্যাকটিক্যাল শিফট করতে হয়েছিল, তারাও ফিজিক্যাল ফুটবলে গিয়েছিল। এই বার্তাটা হয়তো স্পেনের এগেইনস্টেও লিওনেল স্কালোনি অ্যাটেম্প নিয়েছিলেন, কিন্তু স্পেন সেখানে পা দেয়নি। কারণ স্পেন তারা কনফিডেন্ট ছিল তাদের রিসোর্সের বিষয়ে, তাদের ট্যাকটিক্সের বিষয়ে, এবং তারা গোল ট্রাই করে গেছে, গোল হচ্ছিল না, গোল পাচ্ছিল না, কিন্তু দে কেপ্ট ট্রাইং, এবং এটার জন্য তাদের কখনো মনে হয়নি তারা প্যানিক। স্পেন যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে, ধারে কাছে আসলে আর কোনো দল ছিল না। এবং স্পেন এই ওয়ার্ল্ড কাপ না জিতলে আসলে সেটা একটা অবিচারই হতো। যাই হোক, আর্জেন্টিনার প্রসঙ্গেই আসি। লাস্টে যে ফ্রাস্ট্রেশন গুলো দেখিয়েছেন পারাদেস এবং আর কে ছিল যেন সেখানে, যাই হোক এই ফ্রাস্ট্রেশন মাঠেও এটার প্রতিফলিত হয়েছে। এনজো ফার্নান্দেজ যে লাল কার্ডটা পেলেন, তার সেকেন্ড লাল কার্ডটা নিয়ে হ্যাঁ আমার নিজেরও ডাউট আছে, অনেকেরই আপনাদের ডাউট আছে, আমার নিজেরও এটা ডাউট আছে, এটা হয়তো অ্যাভয়েড করা যেত। কিন্তু ফার্স্ট হলুদ কার্ডটা কিভাবে পেলেন এনজো ফার্নান্দেজ সেটা একটু দেখবেন, এটা ইট ওয়াজ আটার স্টুপিডিটি। আর যেভাবে খেলছিল আর্জেন্টিনা, একটা লাল কার্ড আসতোই, দিস ওয়ে অর দ্যাট। সম্ভবত প্যারাদেসই পেতেন লাল কার্ডটা, এবং এটা এনজো ফার্নান্দেজ ওই সময় ওই ওয়াইল্ড ট্যাকলটা না করলে কিছুক্ষণের মধ্যেই একটা লাল কার্ড আসতোই। সেটা বাধ্য হয়ে প্যারাদেসকে অনেক আগেই হয়তো দেখাতেন, সেটা বাধ্য হয়ে শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজকে দেখালেন। এবং এনজো ফার্নান্দেজ লাল কার্ড পাওয়ার পরও তো এক্সট্রা টাইমেও তো প্যারাদেস আরো কয়েকটা এরকম কয়েকটা রেসলিং টাইপের মুভ নিয়েছেন। রেফারি সেখানে দয়া করে লাল কার্ড দেখাননি, আরো একটা লাল কার্ড অন্তত আসতেই পারত। তো আর্জেন্টিনা এই 10 জন নিয়ে আসলে এই 10 জন হওয়াটাও তাদের নিজেদের দোষই হয়েছে। আর্জেন্টিনা হেরেছে
পুরো ম্যাচটা আসলে আউট অফ কন্ট্রোল তাদের চলে গিয়েছে এবং এই কন্ট্রোলটা তারা কোনোভাবেই রিগেইন করতে পারেনি। এটা পুরোপুরি দে আর টু ব্লেম। লিওনেল স্কালোনিকে ব্লেম করুন আর না করুন, যাই হোক, একটা ম্যাচ, এই ম্যাচটা আসলে যা হয়েছে সেটা যদি রং ট্যাকটিক্স হয়ে থাকে আমি সেটা ডিসঅ্যাগ্রি করি। হয়তো রাইট ট্যাকটিক্স ছিল, এক্সিকিউশনটা ভুল পথে হয়েছে। তারা তাদের স্বাভাবিক খেলাটা খেললে কি হতো আমি জানি না, হয়তো 3-4টা গোল খেয়ে যেত। তবে অন্তত হ্যাঁ, ওই 7 আপালারা হয়তো ওই 3 বা 4 কে নিয়ে একটু বেশি ট্রল করতে পারতেন, বাট হয়তো নিজেদের স্যাটিসফ্যাকশন থাকতো যেটা ট্রাই করেছে। আপাতত যেটা মনে হচ্ছে সেটা আসলে আপাতত দৃষ্টিতে যেটা দেখা গেছে, আর্জেন্টিনা টোটালি কোনো ট্রাই করেনি। এটা আসলে সমর্থকদের হতাশ করবে, স্বাভাবিক। তবে ভিতরের একটু ইনার সাইডে যদি একটু দেখেন আর কি, তখন মনে হবে যে না না, এটা মানে তাদেরকে বাধ্য করা হয়েছে, ফোর্স করা হয়েছে। হ্যাঁ, ওটা ওই যে মারামারিগুলো হয়েছে অফ দ্য বল ম্যাচের পরে, সেটার কোনো এক্সকিউজ নাই। আমি বিশ্বাস করি ওরা তাদের ভুল বুঝতে পারবে এবং শীঘ্রই তারা হয়তো ক্ষমা চাবে দর্শকদের কাছ থেকে। এবার বিশ্বকাপে আসলে এই আর্জেন্টিনার খেলাটা তারা যেভাবে কামব্যাক করেছে সেমিফাইনাল পর্যন্ত, সেটা আসলে একটা মেমোরেবল পিস হিসাবেই সবার কাছে থাকুক, এটাই কামনা করি। ফাইনালটা আমরা ভুলে যাই। এরকম ফাইনাল এই জিনিস সবসময় আপনারা দেখবেন না, ইটস ওয়ান অফ এন ইভেন্ট এবং এটাকে একটা দুর্ঘটনা হিসাবেই করি। এবার বিশ্বকাপে দেখেন ভুলে যাওয়ার মতো অনেক ঘটনাই ঘটেছে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, শুরু হয়েছিল সোমালিয়ার একজন রেফারিকে আসতে না দিয়ে, এরপরে ইরানের সাথে যা করলো আবার রিপিট করার কোনো মানেই নাই, সবার এটা সারা জীবন মনে থাকবে। তারপর হাইতির জার্সি থেকে তাদের একটা আইকনিক, তাদের স্বাধীনতার একটা আইকনিক বিষয়, এটা মুছে ফেলতে বলা হয়। এরপরে তো আসলো আমেরিকা ইউএস এর একটা প্লেয়ার যে লাল কার্ড পেল, এরপরে বেলজিয়ামের এগেইনস্টে হঠাৎ করে থাকে। যতবারই আমি বলি ততবারই হাসি উঠে, রেড কার্ড, ট্রাম্পের টেলিফোনে রেড কার্ড বাতিল হওয়া। তো সেই ম্যাচে বেলজিয়াম যখন ইউএসএ কে উড়িয়ে দিল এবং লাস্টে তারা ওই ট্রাম্পের ওই ড্যান্স মুভটাকে রেপ্লিকেট করলো লুকাকু, সেটা আসলে একটা ওয়ার্ল্ড কাপের একটা মেমোরেবল ইভেন্ট হিসাবে থাকবে এবং এটা সবাই মনে রাখবে। এই বিশ্বকাপের একটা আনন্দময় একটা ঘটনার একটা পিস হচ্ছে বেলজিয়ামের এই উইন এগেনস্ট ইউএসএ। খারাপ লাগছে মেক্সিকো এবং কানাডার জন্য, তারা ছিল সহ আয়োজক, কিন্তু মূল আয়োজক কান্ট্রির এই অসভ্যতার কারণে ইউএসএর এই অসভ্যতার এই কিছু দায় তাদের উপরও ইমপ্লাইড হয়ে আসে। এটা তাদের জন্য আসলে দুর্ভাগ্যের বিষয়। মেক্সিকো এবং কানাডার জন্য এই বিষয়ে আমি সমবেদনা, আমি মনে হয় তারা নিজেরাও খুবই দুঃখী এই বিষয়ে। মাঠের খেলা কিন্তু কম দেয়নি এই বিশ্বকাপে। কেপ ভার্দের মতো একটা রাইজিং একটা শক্তি আমাদেরকে আমোদিত করেছে। ইজিপ্টের খেলা অসাধারণ ছিল, আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ জাস্ট ব্যাড লাক বলুন আর আর্জেন্টিনার লাস্টের দিকে গ্রিট বলুন, সেটার কারণে তারা হয়তো অনভিজ্ঞতায় আসলে তাদের শেষ পর্যন্ত রাউন্ড অফ 16-এই বিদায় নিতে হয়েছে। বড় বড় কিছু দল, বড় বলতে নামে অনেক ভারী কিছু দল, তারা গ্রুপ রাউন্ডেই পার হতে পারেনি, এটা খুবই দুঃখজনক ছিল। যেমন তুর্কি, সাউথ কোরিয়া, চেকিয়া এবং 2বার বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, তারা গ্রুপে আউট হয়ে যাওয়াটা যেমন হতাশা ছিল, সেক্ষেত্রে কঙ্গো এবং কেপ ভার্দের তো কথা তো বললামই। এইসব দল যখন আলজেরিয়া
তারা সুন্দর ফুটবল খেলে তারা নকআউট স্টেজে এসেছে। তো এটাও কিন্তু ফুটবলের জন্য একটা পাওয়াই বলতে হবে। এবং কিছু দল অসাধারণ ফুটবল খেলে অনেক আমোদ দিয়েছে। বেলজিয়ামের কথা বলবো, কলম্বিয়ার কথা বলবো, অর্থাৎ নরওয়ে, অফকোর্স নরওয়ের কথা যদি না বলি এটা খুবই অন্যায় হয়। এই দলগুলো এভাবে তাদের এই শক্তিগুলো মেনটেন করে গেলে নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা হয়তো কন্টেন্ডার হিসাবে আসতে পারবে। এশিয়ার জন্য ওভারঅল হতাশার একটা ওয়ার্ল্ড কাপ ছিল এবং লেজেন্ডদের জন্য এই ওয়ার্ল্ড কাপটা সবাই হতাশা নিয়ে বিদায় হয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, মডরিচ, কেভিন ডি ব্রুইনা। সেক্ষেত্রে ব্যতিক্রম মেসি। এবং আসলে সবার চেয়ে যে মেসি অন্য লেভেলের, সেটা মেসি এই ওয়ার্ল্ড কাপ দিয়ে আসলে তার আসলে নতুনভাবে বোঝানোর কিছু না, জাস্ট কিছু নন বিলিভারের কাছে হয়তো তার এই বিষয়গুলো এখন বিলিভ করার মতো বিষয় যে মেসি ইজ ফ্রম অ্যানাদার ইউনিভার্স। এবং মেসির বিদায়টা আশানুরূপ হয়নি, বাট স্টিল উই সেলিব্রেট লিওনেল মেসি। 6টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টারই ফাইনাল তুলেছেন। একসময় বলা হচ্ছিল যে মেসির আসলে আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সি গায়ে তার কোনো অ্যাচিভমেন্ট নেই। সেই মেসি দেখুন যখন রিটায়ার করলো তখন আপনি দেখছেন যে তার নামের পাশে 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা, একটা ওয়ার্ল্ড কাপ জয়, গোল্ডেন বল, 2বার গোল্ডেন বল পেয়েছিলেন, এবার গোল্ডেন বল পাননি। এটা একদিক থেকে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। এবার যেভাবে কমিটির টিম যেভাবে শোনা যাচ্ছিল, ওয়ার্ল্ড কাপটা ফাইনাল হারার পরে যদি গোল্ডেন বলটা দেওয়া হতো তাহলে সেই তাদের মানে গলার জোর জারি হতো। যদিও জাস্টিফিক্যালি ইট উডন্ট বি এনিথিং টু ডিসপিউট যদি মেসি গোল্ডেন বল পেতেন, বিলিভ মি, এটা আমি বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করে, আমি বলছি। তো বিশ্বকাপ শেষ হয়ে গেল, এই আবার আমরা রেগুলার ফুটবল সিজনে ঢুকে যাব। ট্রান্সফার্স নিয়ে অনেক কথা আছে। এবার ইউরোপের টপ 5 লিগে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। এবার অনেক দলের নতুন বড় টিমের নতুন কোচ, আপনারা জানেন চেলসির কোচ হয়েছেন জাভি আলোনসো, লিভারপুলের কোচ হয়েছেন আন্দোনি ইরাওলা, ম্যানচেস্টার সিটির কোচ এখন এনজো মারেস্কা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রিয়াল মাদ্রিদের কোচ দ্য গ্রেট হোসে মরিনো ইজ ব্যাক। সো ঝাঁপিয়ে পড়বো আমরা শীঘ্রই রেগুলার ফুটবল সিজনে। ট্রান্সফার উইন্ডোতে 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায়। এবং আর্জেন্টিনা সমর্থকরা আমরা সামনের দিকে তাকাই, 2 বছর পরেই কোপা আছে এবং সেখানে আমরা আর্জেন্টিনার নতুন বিল্ড আপটা দেখবো এবং 4 বছর পরে ওয়ার্ল্ড কাপ নিয়ে নতুনভাবে আশা বাড়বো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।